মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার ৮৫ পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম কৃষ্ণ তাঁর পিসি কুন্তির সঙ্গে দেখা করতে গেছেন এবং কুন্তি তাঁর জীবনের দুঃখের কথা শোনাচ্ছেন। কুন্তি বলছেন কৃষ্ণের পিতামহ অর্থাৎ কুন্তির পিতা আর্যক সুর কিভাবে নিজের সন্তানহীন বয়স্ক বন্ধু তথা পিসেমশাই কুন্তিভোজের কাছে নিজের প্রথম সন্তান পৃথাকে দত্তক দিয়েছিলেন। কুন্তিভোজের বাড়িতে এসে পৃথার নাম হয়ে গেল কুন্তি। জ্ঞান হওয়ার আগে এই দত্তক দেওয়া নেওয়ার ব্যাপারটা ঘটলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু পৃথার ক্ষেত্রে ব্যাপারটা ঘটেছিল একটু বড় হয়ে, পুতুল খেলার বয়সে। রাজা কুন্তিভোজের সম্পূর্ণ স্নেহ পেলেও কুন্তি কোনোদিনই তার অভিমান ভুলতে পারেননি। পালক পিতার অন্তর্মহলের যাবতীয় দায়িত্ব নিজের মাথায় তুলে নিয়েও তিনি সদাই উদাসী হয়ে থাকেন। এরই মধ্যে একদিন এক মুনি এসে হাজির হলেন কুন্তিভোজের রাজসভায়। নিজের হাতের দণ্ডটি মাটিতে ঠুকে তিনি ঘোষণা করলেন, আমি দুর্বাসা, তোমার বাড়িতে কদিন ভিক্ষা নিতে এসেছি। এই খ্যাপা মহামুনির উপস্থিতি সেকালের যে কোনো রাজা মহারাজাকে সন্ত্রস্ত করে দেওয়ার পক্ষে যথেষ্ট। তিনি কয়েকদিন এই রাজভবনে অন্নগ্রহণ করবেন, এ তো বড় সৌভাগ্যের কথা। তবে কিনা কুন্তিভোজ কতদূর এই দুরূহ সৌভাগ্য বহন করে নিয়ে যেতে পারবেন সেটাই বড় কথা। দুর্বাসা যে সে মুনি ঋষি নন। অভিশাপ বাণী সর্বদা তাঁর জিভের ডগায় নাচছে। তিনি ভিক্ষা চাইছেন, তাতে হয়তো কোনো ভয় নেই, কিন্তু এরপরই তিনি যে শর্ত দিলেন সেটা এমনকি রাজরক্ত হিম করে দেওয়ার পক্ষে যথেষ্ট। দুর্বাসা বললেন, আমি কদিন থাকবো তোমার ঘরে, দেখো তুমি বা তোমার সাঙ্গপাঙ্গ কেউ যেন আমার অপ্রিয় আচরণ করো না। দুর্বাসা মুনির সঙ্গে জেনে বুঝে কেই বা অপ্রিয় আচরণ করবে? তবে কিনা কোন আচরণ তার অপ্রিয় মনে হবে সে তো ঠিক করবেন তিনি। দুর্বাসা বললেন, দেখুন মহারাজ, আমার যখন ইচ্ছে বাইরে যাব, যখন ইচ্ছে আসবো, আমি কোথায় থাকবো, কোথায় বসবো, কোথায় শোবো, এসব নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে। আপনার লোকেরা কেউ যেন অন্যায়ভাবে এসব ব্যাপারে মাথা গুলিয়ে অপরাধ না করে বসে। শেষে দুর্বাসা বললেন, যদি এইভাবে আমায় থাকতে দিতে পারো তবেই আমি এখানে থাকতে পারি, ভেবে দেখো। এর উত্তরে রাজা কুন্তিভোজ কি বলবেন? না, এরকম ব্যবস্থা করা সম্ভব নয়, আপনি অন্য কোথাও যান। এ কথা বললে তো তখনই অভিশাপ। কুন্তিভোজ নিজের সারা জীবনের রাজ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ব্যাপারটার মীমাংসা করলেন। তিনি বললেন, না না মুনিবর, আপনি এসব কি বলছেন? আপনার যেমন ইচ্ছে তেমন থাকবেন। আপনার সমস্ত পরিচর্যার ভার থাকবে আমারই মেয়ের ওপর। ভারী বুদ্ধিমতী আর লক্ষ্মীমতী মেয়ে, ওর নাম পৃথা। আমার ধারণা ওর চরিত্র এবং ব্যবহার দেখলে আপনি সন্তুষ্ট হবেন। রাজা কুন্তিভোজ যথা নিয়মে অতিথির পাত্র অর্ঘ্য দান করে সুখাসনে বসালেন দুর্বাসাকে। দুর্বাসা একটু স্থিত হতেই কুন্তিভোজ ছুটলেন অন্দরমহলে। পৃথার মতামতের অপেক্ষা না করেই তিনি দুর্বাসাকে কথা দিয়ে দিয়েছেন, এবার তাঁকে সব জানানো দরকার। তিনি বললেন, মা, এক বিশেষ বামুন ঠাকুর এসেছেন আমাদের ঘরে, তিনি এখানে কিছুদিন থাকবেন। তার উপযুক্ত পরিচর্যা এবং তার খাওয়া দাওয়ার ব্যাপারে যাতে কোনো অসুবিধা না হয় তাই আমি তোর ভরসায় কথা দিয়েছি। এখন আমার দিক থেকে তাকে তুষ্ট করার আশ্বাস যাতে বিফল না হয় তার জন্য তোকে একটু চেষ্টা করতে হবে মা। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, যে কোনো ব্রাহ্মণ আর দুর্বাসার মধ্যে পার্থক্য আছে। এইরকম একজন তীক্ষ্ণ তেজ অভিশাপ প্রবণ মুনির পরিচর্যার ভার কুন্তির হাতে তুলে দিচ্ছেন রাজা। নিজের ঔরসজাত সন্তান হলে তিনি কি পারতেন নিজের কন্যাকে এই ভয়ঙ্কর পরিচর্যা কর্মে নিয়োগ করতে? মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখে, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইফ নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। রাজা কুন্তিভোজ বললেন, তুই যে সে মেয়ে নোস মা, তুই আর্যক সুরের মেয়ে, বসুদেবের বোন। যেমন প্রসিদ্ধ কুলে তুই জন্মেছিস, তেমনি এক প্রসিদ্ধ কুলে প্রতিপালিত হয়েছিস। এ যেন এক মহাহ্রদ থেকে আরেক মহাহ্রদে এসে পড়া। সেকালে এক রাজবাড়ির কন্যা অন্য রাজবাড়িতে বিবাহিতা হয়ে এলে এই উপমাটি ব্যবহার করা হতো। আর এখানে
শৈশবে এক বাবা মার কাছ থেকে একবার মানুষ হবার স্বাদ পেয়ে তারপর অন্য বাড়িতে অন্য মানুষকে বাবা বলে ডাকার মধ্যে কি সুখ, তা কুন্তী ভোজের পক্ষে বোঝা সম্ভব নয়। তবে এই সুখকে কুন্তী সুখ না ভাবলেও কুন্তী ভোজ ভাবছেন বড় সুখ হয়েছে তাঁর কন্যার। এরপরেই তিনি বললেন, ওই রকম বিখ্যাত বৃষ্ণিকুলে যে জন্মেছে আর এইরকম মহৎ কুলে যে বড় হয়ে উঠেছে, তাকে আমার জানাতে বাধা নেই যে, জানো তো, মন্দ এবং নীচ বংশের মেয়েদের যদি খানিকটা আচার নিয়মের মধ্যে রাখা না যায়, তবে তারা চপলতাবশত যা করা উচিত নয় তাই করে ফেলে। এতক্ষণ পর্যন্ত ভালো ভালো কথা বললেও এখন কুন্তী ভোজের ইঙ্গিত খুব স্পষ্ট। অর্থাৎ কুন্তীর ভালো কাজের গৌরব কুন্তী ভোজ নিলেও কোনো দোষের কিছু ঘটলে সেই দোষ বা চপলতা অবশ্যই চেপে যাবে বৃষ্ণি বংশের ঘাড়ে। তখন কুন্তী ভোজ মেয়েকে ডিসঅন করবেন। মথুরার অন্যতম বৃষ্ণি গোষ্ঠীর নেতা আর্যক-সুরের কন্যা এবং কংস রাজার বিরোধী গোষ্ঠীর শ্রেষ্ঠ নেতা বসুদেবের ভগিনী কুন্তী সব ইঙ্গিত বুঝলেন। তিনি বললেন, রাজন, পিতা নয়, রাজন, আমি যথাসাধ্য নিয়ম নিয়ন্ত্রণের মধ্যে নিজেকে বেঁধে নিয়েই অভ্যাগত ব্রাহ্মণ ঋষির সেবা করব। এতক্ষণ কুন্তী ভোজের মুখে অনাত্মীয়করণের সূক্ষ্ম ইঙ্গিতগুলি শুনেছেন কুন্তী। এবার তিনি তা ফিরিয়ে দিচ্ছেন ততোধিক সূক্ষ্মতায়। তিনি বলছেন, তোমার আদেশ যেমন পেয়েছি রাজা, আমি সেই আদেশ অনুযায়ী তোমার হিত সাধন করব। তুমি একেবারে নিশ্চিন্তে থাকো রাজেন্দ্র। আপনারা লক্ষ্য করে দেখবেন, রাজবাড়িতে ব্রাহ্মণ ঋষিরা যেমন নানা সময়ে সদুপদেশ দেওয়ার জন্য আসতেন, তেমনি অনেক সময় তাঁরা এসে এমন সব অবাস্তব কাণ্ড কারখানা আরম্ভ করতেন যাতে মনে হতো ব্রাহ্মণ ঋষিদের মতো অত্যাচারী জীব আর পৃথিবীতে নেই। নৃসিংহ প্রসাদ ভাদুড়ির মতে এইসব আচরণের মাধ্যমে ঋষিরা স্বৈরাচারী রাজাকেও সাময়িকভাবে সাধারণ পরিশ্রমী মানুষের পর্যায়ে নামিয়ে এদের ঐশ্বর্যের মোহমুক্তি ঘটাতেন। কুন্তী সেকালের মুনি ঋষিদের ব্যাপারটা জানতেন বলে রাজপুত্রীর সমস্ত দম্ভ মান ছেড়ে নিদ্রা আলস্য ত্যাগ করে মুনির সেবা করতে লাগলেন। কথায় বলে, দেবতার আরাধনা করতে হলে সম দমাদি সাধনের দ্বারা নিজের অন্তঃকরণ বৃত্তিকে দেবতার পর্যায়ে উন্নীত করতে হয়। কুন্তী এক ঋষির সেবায় নিজেকে উপযুক্ত করে তোলার জন্য নিজেকে শৌচ, নিয়ম, ব্রতের বাঁধনে এমনভাবে বেঁধে ফেললেন যে তাকে এই সময় মুনি ঋষির মতোই শান্ত লাগছিল। এবার ঋষি মুনির সুচিতা নিয়ে কুন্তী তাঁর প্রয়াস চালিয়ে গেলেও দুর্বাসা তাতে খুশি হবেন এ কথা ভাবার কোনো কারণ নেই। দুর্বাসা যে সে মুনি নন, তাঁর আচার ব্যবহার, ব্রত নিয়মের মধ্যে এমন এক স্বেচ্ছাচারিতা আছে যা অন্যের পক্ষে দুঃসহ। রাজা কুন্তী ভোজ মুনির বসবাসের জন্য একটি শ্বেত শুভ্র গৃহের ব্যবস্থা করে দিলেন। সেখানে থাকলো একটি অগ্নিশরণ গৃহ, যেখানে মুনির হোম যজ্ঞের সুষ্ঠু ব্যবস্থা করে দেওয়া হলো। সঙ্গে থাকলেন পৃথা। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার ৬৯ পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।